ওকে, তোমরা দেখতে পাচ্ছ? জি ওকে, আচ্ছা। আজকে আমাদের টপিকটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের মূল কনসেপ্টটা হচ্ছে যে ধরো যে আমাদের আমরা একটা ডাটাবেস একটা ডিভাইসে আছে, ঠিক আছে? তো আমরা যে প্রজেক্ট করতেছি, মানে তোমরা যে প্রজেক্ট গুলো করতেছো সেখানে যে ডাটাবেসে কাজ করতেছো, সেটা হচ্ছে না যে এরকম একজনের কম্পিউটারে বা ডিভাইসে আছে। তো এটা তো একটা ছোট কাজ, হ্যাঁ, অত বেশি বড় না। তো এটার অত মডিউলারিটির প্রয়োজন হয় না। এবং এটা হচ্ছে ধরো যে আমরাও কিন্তু ফিল করছি যে তোমাদের একজনের কি ডিভাইসে যখন ছিল, বাকিরা একসাথে কিন্তু কাজ করতে পারতেছিল না, তাই না? যে সবার একজনের পিসিতে এসে মানে লোকালি কাজটা করতে হচ্ছিল, একজনের ডিভাইসে আছে। কিন্তু অনেক বড় যখন ডাটাবেস হয়, তখন সেটাকে কি করা হয়, আমাদের ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। মানে সেম ডাটাবেসটাকেই একই নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইসের মধ্যে বা মানে পিসির মধ্যে বা ধরতে পারে কম্পিউটারের মধ্যে, আর অথবা ভিন্ন নেটওয়ার্কের মধ্যেও ডিফারেন্ট কম্পিউটারে ওই ডাটাবেসের পোর্শনটাকে ভাগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এটা কি করা হয় আমাদের, এতে সুবিধা কি হয় যে ভিন্ন ভিন্ন ডিভাইসে থাকতেছে, তুমি অ্যাভেলেবেল পাচ্ছ যে একই মানে ডিভাইসে ডাটাবেসটা না থেকে ধরো এটা কিছু পোর্শন কিছু ডাটা আরো অন্য জায়গায়ও কপি বা রেপ্লিকেট হয়ে থাকে। তো এতে কি হয়, একটা জায়গায় ফিল করলে অন্য একটাতে হলেও পাওয়া যাচ্ছে। তারপর অনেক সময় প্যারালালিজম কাজ করে, যে তোমরা কি করতেছো একই সাথে অনেকেই কাজ করতে পারে ডাটাগুলোর উপরে। তো অনেক ইউজিবিলিটি আছে এটা। আমরা যদি সামনের দিকে আগাই, এখানে দেখো দেখাইছে যে কমিউনিকেশন একটা নেটওয়ার্কেই, তার মধ্যে বিভিন্ন সাইট, মানে এটা বোঝাচ্ছে আর কি একটা ডিভাইস, সেই ডিভাইস গুলোতেই আহ বিভিন্ন পোর্শন গুলা ডাটা একটা ডাটাবেসেই ভাগ করে দেওয়া আছে। মানে ওইটার সিস্টেমে একাধিক ডাটাবেসও থাকতে পারে, হ্যাঁ, অনেক বড় যখন সিস্টেম হবে। তো সেটা ধরো ভিন্ন ভিন্ন জায়গায় ভাগ করা আছে, বা একটা ডাটাবেসেরই ধরো অনেক বড় টেবিল আছে, সেটা আহ ভাগ করে ওই তোমার কি বলে ডিভাইস গুলোতে শেয়ার করা আছে। ওকে, Recording in progress. আচ্ছা, দেখো। তো এবার যদি আমরা দেখি যে আমাদের ক্যারেক্টারিস্টিক গুলা কি কি আমাদের, মানে ডিডিবিএমএস, দ্যাট মিন্স ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো প্রথমত হচ্ছে লজিক্যালি ইন্টারকানেক্টেড ডাটা। এখন আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তো কি হয়, বিভিন্ন ধরনের টেবিল থাকে, তো টেবিলের মধ্যে ডাটা থাকে। হ্যাঁ, তো এরা কি হতে হয়, মানে একটা সিস্টেম হলে তার মধ্যে তো অবশ্যই আহ তোমার ধরো এখানে টেবিল ধরলে সেই টেবিল গুলো কি কানেক্টেড আছে, এদের মধ্যে রিলেশন ছিল, তাই না? তারপরে আরেকটা ইস্যু হচ্ছে যে তোমার এখানকার ডাটাবেসটাকে যেরকম টেবিলে ভাগ করা হচ্ছে, অনেক বড় টেবিল হলে হতে পারে যে তার র গুলা এতগুলা র এরকম এরকম করে আমরা ফ্র্যাগমেন্ট বা ছোট ছোট কিছু অংশে ভাগ করতে পারি, সেটা আবার ডিস্ট্রিবিউট করে রাখতে পারি। তো এই ধরনের একটা ইস্যু আছে যেটা আমরা ফ্র্যাগমেন্টেশন বলতেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে নোডস বলতে এখানে যা হচ্ছে অল ইন্টারকানেক্টেড সাইটস অর নোডস আর লিঙ্ক উইথ ইচ আদার। নোড মানে হচ্ছে আমরা যে ডিভাইস বলতেছি, মানে পিসি গুলো, যেখানে তুমি কি করতেছো, তোমার ডাটাবেসের ডাটা গুলাকে ভাগ করে করে ডিস্ট্রিবিউট করে রাখতেছো তোমার নেটওয়ার্ক এর মাধ্যমে। তো এখন অনেক দূরে হলে সেটা ইন্টার নেটওয়ার্ক, যেটা মানে ইন্টারনেট, সেটার মাধ্যমে থাকে। আর কাছাকাছি হলে কেমন হয়, যেরকম আমরা যে আমাদের ল্যাব গুলোতে বা এখানে কি হয়, ডেফোডিলের ভিতরে তোমার কিছু কি নিজেদের যে নেটওয়ার্ক আছে তার মধ্যেই আছে। তো এই টাইপের হতে পারে রেস্ট্রিক্টেড। তারপরে ওই ডাটা গুলা ওই ডিভাইসে যে ডাটা বেস চলতেছে সেইটা দ্বারা কি হচ্ছে, কন্ট্রোল হচ্ছে এটা। আহ, এখন এই যে ডিস্ট্রিবিউটেড যেগুলা, এখানে হতে পারে যে এই ডিস্ট্রিবিউটেড গুলা আলটিমেটলি কি হতে পারে, তুমি ওগুলাতে গিয়ে হয়তো মডিফাই করতেছো বা কাজ করতেছো। ফাইনালি আমাদের একটা সেন্ট্রাল বা গ্লোবাল অ্যাপ্লিকেশন থাকবে বা থাকতে পারে, যেখানে আমরা এই তুমি যাই করতেছো সেটা ফাইনাল একটা ডাটাবেস বা একটা সেন্টার যে ডিভাইসটা, সেখানে হয়তো আপডেট হচ্ছে। কিন্তু আমরা কি পাচ্ছি, একটা সুবিধা পাচ্ছি যে আলাদা আলাদা করে
কাজগুলো অন্তত করতে পারতেছি ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে, তাই না? আচ্ছা, তো এইখানে দেখো যে তোমার একটু বলছে যে সেন্ট্রালাইজ ভার্সেস ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের যে পার্থক্যগুলো, তো উপরের গুলো পড়ে এসে যখন আবার এটা তোমরা পড়বা তখন দেখবা এখানেই আসলে মোটামুটি সবকিছু এই যে এই টেবিলটাতে বলছে যে পার্থক্যগুলা কি কি। আমরা এতদিন যেটা পড়তেছি সেটা আসলে সেন্ট্রালাইজ ডাটাবেজ। সেন্ট্রালাইজ বলতে বোঝাচ্ছে আর কি যে আমাদের তো আসলে ডিস্ট্রিবিউশনই ছিল না, একটাই, সেটাই বোঝানো হচ্ছে সেন্ট্রালাইজ। আর ডিস্ট্রিবিউটেড হলে কি হয় এখানে বলছে যে এখানে সিঙ্গেল ডাটাবেস একটা সিঙ্গেল লোকেশন থাকবে, মানে একটা ডিভাইসের মধ্যেই সে আছে, ধরো একটা কম্পিউটারের মধ্যে আছে। হ্যাঁ, আর ডিস্ট্রিবিউটেড হলে কি হচ্ছে, টু অর মোর ডাটাবেস কি হতে পারে, ডিফারেন্ট লোকেশনে যে ডিভাইস গুলো আছে তাদের মধ্যে আছে, কিন্তু তারা কিভাবে যোগাযোগটা করতেছে, মানে তুমি যে আপডেট করলে সেই গ্লোবালি একটা সেন্টারের যেটা সেখানে সবার থেকে গিয়ে আপডেট হবে, ওইটা তো আসলে একটা নেটওয়ার্কের মধ্যে আছে দেখেই হচ্ছে, তাই না? আহ তারপরে এখানে কি করতে পারতেছে যে তোমার সেন্ট্রালাইজে, সেন্ট্রালাইজের থেকে আমি ডিস্ট্রিবিউটটা বলি, সেন্ট্রালাইজটা তো আমরা বুঝি। এখানে কি মাল্টিপল ইউজার অ্যাক্সেস এন্ড শেয়ার ডাটা সিমultaneously, মানে তোমার একই টেবিল যদি রেপ্লিকেট করে তুমি তোমার একটা ডিভাইসে রাখো, তারপর আরেকটা ডিভাইসে এটাই রাখো, ধরো একটা টেবিলই তোমার এখানেও আছে আরেকজনের এখানেও আছে, তো সিমultaneously কাজ করা যাচ্ছে না? ওখানে ধরো কোনো একটা কাজ ওই পোর্শনের উপরে যেটা ছিল ডাটাবেজের, সেটা তুমি এখানে করতে পারতেছো, আবার যার সাথে ডিস্ট্রিবিউট করা আছে আরেকটা ওখান থেকে করতে পারতেছে। তো এই ধরনের আরো অনেকগুলোই নিচে আসলে বলা আছে যে ধরো তুমি আহ একটা ডিভাইসে যেহেতু, তাহলে কি হচ্ছে যে ওখানে যদি ফেইলার হয় ওই ডিভাইসটার যেখানে ডাটাবেস আছে সেট করা, হ্যাঁ, ওই লোকেশন, ওটা কিন্তু আর তুমি সমস্যা হচ্ছে রিট্রিভ করতে পারছো না। কিন্তু তোমার যদি এটা কি হয় ডিস্ট্রিবিউটেড থাকে তখন একটা জায়গায় না থাকলেও রেপ্লিকেট করে যেহেতু আরেক জায়গায় রাখা আছে, তো তখন ওখানে তো তুমি অ্যাভেলেবেল পাবা। হ্যাঁ, তো এই ধরনের আর বলছে এগুলো পড়ে নিই, পুরো স্লাইডটি আসলে যেরকম আর কি ডেসক্রিপশনের মতোই। তোমরা অনেক চাচ্ছিলে না একটা স্লাইড থাকুক অন্তত যেটাতে কোনো কোড নাই, এরকম একটা স্লাইড পাওয়া গেল। আচ্ছা, তো দেখো শুনতে পাচ্ছ তো তোমরা? জি স্যার। জি স্যার। ওকে, একটা এখন এখানে আহ, এখন দেখো একটা জিনিস যে এটা লাস্টের দিকে পড়াইতেছি, তোমরা নিজেরা বুঝতেছো যে খুব তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে, কারণ হচ্ছে এখানে কথাবার্তা লেখা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এদেরকে সেম করবে আর কি। তো ওই হেটারোজেনাসে গেলে তোমার আবার একটু কমপ্লেক্স এটা বাড়বে, যে আরো ম্যানেজমেন্টের বিষয়টা একটু জটিল হবে তোমার, তখন ভিন্ন ভিন্ন জিনিসগুলাকে একই হাতে আনতে হবে। আর হোমোজেনাসটাতে কি আমাদের সহজ হচ্ছে যে আমরা আগেই বলে দিচ্ছি, হ্যাঁ সব কিছুর সেট আপ যেন ইকুয়াল থাকে আর কি। তুমি ধর জ্যাম্প ইউজ করতেছো আরেকজন জ্যাম্প ইউজ করতেছে, এই ধরনের ব্যাপার স্যাপার আর কি। ঠিক আছে, তো আমি আগাই এগুলো পরে। এখানে যে ইন ডিটেলস একদম বলছে, আমি যা বলছি এগুলো হোমোজেনাসে বলছে। তারপর এখানে কি বলছে, হেটারোজেনাস ছিল এটা, এটাই বলছে, একটু পড়ে নিও তোমরা। এখানে যে কথাগুলো বলা আছে আর কি। তো এবার হচ্ছে দেখো অ্যাডভান্টেজ যদি বলি, এটা একটু দেখাই যে অ্যাডভান্টেজ বলতে বোঝাচ্ছে আর কি ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমের যে অ্যাডভান্টেজ সেটা কি, লেস ডেঞ্জার অফ সিঙ্গেল পয়েন্ট ফেলার। তো এই জায়গাটুকুতে বলতেছে যেহেতু ডিস্ট্রিবিউটেড, হ্যাঁ, তাহলে কি হচ্ছে তুমি তো রেপ্লিকেট করে রাখতেছো। ওয়ান কম্পিউটার যখন ফেল করতেছে দ্য ওয়ার্কলোড ইজ পিকড আপ বাই আদার ওয়ার্ক স্টেশন। তোমার একটা একটা পিসিতে সমস্যা হয়েছে, হ্যাঁ, নেটওয়ার্কের মধ্যে, তো সে তো অন্য একটা জায়গায় অ্যাভেলেবেল পাচ্ছেই, তাহলে একটা ফেল করলে পুরাটাই ফেল করবে না, এটা বোঝাচ্ছে। তো এখানে অ্যাভেলেবিলিটি এনশিওর হচ্ছে। তারপরে ইমপ্রুভ কমিউনিকেশনস, এখন বলতেছে লোকাল সাইটস আর স্মলার এন্ড লোকেটেড ক্লোজার টু কাস্টমার্স। এই যে দেখো তোমরা এই জিনিসটা শুনছো কি, যে তোমার দেখো যে গুগলের যে ইউটিউব আছে বা এই ধরনের যে প্ল্যাটফর্ম গুলা মিডিয়ার, হ্যাঁ, অনেক বেশি পরিমাণ ডাটা যেখানে থাকে, তো ওদের কি সবকিছু এই মাউন্টেন ভিউতেই গুগলের সবকিছুর সেন্টার, ডাটা সেন্টার বলো বা ডাটাবেস সবকিছু না স্যার, অনেক জায়গায় সেখানেই কিন্তু না। হ্যাঁ, ধর সিঙ্গাপুরের দিকে আছে এশিয়ার একটা খুব বড় হাব ওই জায়গাটা, তাই না? জি স্যার। তো এদিকে অনেক জায়গায় জায়গায় ছড়িয়ে রাখে, এটা হয়তো তোমরা জানো।
তো এগুলা এই কারণে করে যে তোমার, আমরা অনেক সময় নেটওয়ার্কে যখন পড়ছো তখন আরো অনেক কিছু পড়ছো নিশ্চয়ই, যে খুব কাছাকাছি মানে অনেক কিছুই ডিস্ট্রিবিউটেড হওয়ার কারণে পুরোপুরি একদম সবকিছু ওই তোমার যে মাউন্টেন ভিউ বা গুগলের অ্যাকচুয়াল ইয়ে থেকে হয় এরকম না, ক্যালিফোর্নিয়া থেকেই হচ্ছে এটা এমনটা না। ডিস্ট্রিবিউটেড আছে দেখেই তোমার কাছাকাছি যে অনেক ডাটাবেজ আছে সেখানে গিয়ে স্টোর হচ্ছে, পরে সেন্ট্রালি কি আপডেট হচ্ছে না হচ্ছে ফাইনালি গিয়ে ওই আসলটাতে যেখানে দরকার সেখানে হচ্ছে। তো ওদের যেহেতু এত বড় সিস্টেম, ওদেরটা তো আরো অনেক জটিল, আরো অনেক ডিস্ট্রিবিউশনের দরকার পড়ে, আরো অনেক বেশি ইন্টিগ্রেশনের দরকার পড়ে যখন দরকার। হ্যাঁ, তো এক্সাম্পলের জন্য বললাম আর কি। তো এখানে বোঝাচ্ছে যে ইমপ্রুভ কমিউনিকেশন মানে ছোট ছোট আকারে যেহেতু ভাগ করে দিচ্ছে, তখন ওই ইউজার যেখানে যেরকম সে অনুযায়ী ডাটাবেস গুলো ভাগ করা থাকে। তারপরে রিডিউসড অপারেটিং কস্ট, এটা কিভাবে হলো যে অপারেটিং কস্টটা কিভাবে কমাচ্ছে? তুমি হচ্ছে তোমার আহ, ভাগ করে দিচ্ছ না, যে তুমি তোমার পুরো কাজটাকে ওয়ার্ক স্টেশন বলতে তো ওই যে ডিভাইস গুলা বলতেছি, তোমার একটা কিছু চেঞ্জের জন্য পুরোটার মধ্যে চেঞ্জ করা লাগতেছে না, তুমি অল্প অল্প এড বা মাইনাস করতে পারতেছো। বুঝতে পারছো? এখানে এই সুবিধাটা বোঝাচ্ছে আর কি। এটাকে বলে অনেক সময় হরিজন্টাল ভার্টিক্যালি ইয়ে করা, যে তুমি এখানে আসলে আলাদা আলাদা নতুন নতুন ওয়ার্ক স্টেশন যোগ করে করে সেখানে কিছু ডাটাবেস দিয়ে কাজটাকে করতে পারতেছো, ফাস্টার ডাটা অ্যাক্সেস। তারপরে আরো কিছু অ্যাডভান্টেজ আছে না? নাই? আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটু বলি। ডিসঅ্যাডভান্টেজ হবে কি? আচ্ছা, সিকিউরিটি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যে তুমি যত একটা জিনিসটা একই জায়গায় ছিল সেটার থেকে এখন যখন ডিস্ট্রিবিউটেড হয়ে ভিন্ন ভিন্ন ডিভাইসে চলে গেছে বা এই ডাটাটা আছে, তখন সবগুলা জায়গাতে সিকিউরিটিটা মেনটেন করা লাগবে। এখন ওয়ার্ক স্টেশন গুলা ভিন্ন ভিন্ন ওয়ার্ক স্টেশনে তোমার ডাটা কিন্তু আছে, তো সবগুলা জায়গায় যেন এনশিওর হয় এটা কিন্তু তোমাকে কি করতে হবে, কারণ অ্যাটাকাররা তো চাইবেই যে তোমার এটাকে ব্রিচ করার জন্য। তো তোমার ওই জিনিসটা এখানে হ্যান্ডেল করা আরেকটু কঠিন হয়ে যাবে। আর তুমি যেহেতু আরো ওয়ার্ক স্টেশন বাড়াচ্ছ স্টোর করার জন্য বেশি ডাটা, তুমি রেপ্লিকেট করতেছো, একটু আগে বলেছিলাম না যে রেপ্লিকেট করা লাগতেছে। আমরা এটা সুবিধা দিচ্ছে, বাট সুবিধার কারণে কি হচ্ছে, আমাদের তো স্টোরেজও বেশি লাগতেছে, তাই না? বিষয়টা এরকমই তো। ডাটা যেহেতু এখন আমার ডুপ্লিকেট হচ্ছে বা রেপ্লিকেট করে রাখতেছি আর অন্যান্য জায়গায়ও, তো আমাদের স্টোরেজ বেশি লাগতেছে, ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্টটাও বাড়তেছে যেহেতু আমি আরো একটা ডিভাইসে রাখতেছি। আর মাল্টিপল কপি অফ ডাটা হ্যাজ টু বি ডিফারেন্ট সাইজ, যেটা একটু আগে বলা হলো। তো ডিস্ক স্টোরেজ আর বেশি লাগছে। আচ্ছা, প্যারালাল ডাটাবেস। এখন প্যারালাল ডাটাবেস কনসেপ্ট হচ্ছে যে তুমি হচ্ছে একটু আগে যেটা বললাম যে ডাটার উপরে একটা ডিভাইস থেকে আগে কাজ করতেছিলা, তো ধরো তখন একটা যখন টেবিলে কাজ হচ্ছে ওই সময় তুমি দিচ্ছিলে না আরেকজনকে যে এই টেবিলে আরেকজন কাজ করবে। এখন তুমি কি করতেছো, এই টেবিল বা এইটুকু পোর্শন ডাটাবেজের তুমি যখন আরেকটা জায়গায়ও আসছে অলরেডি, তো তুমি তোমার সিকিউরিটিটা মেনটেন করে যতটুকু করা যায় কি প্যারালাল করার চেষ্টা করতেছো, যে এই ডাটা এই টেবিলের উপরে অন্যান্য একটা জায়গায়ও একই সময়ে কাজ হইতে পারে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, সরি, এখানে প্যারালাল ডাটাবেজের আরেকটা ইস্যু যেটা নিচে বুঝাইছি, যে প্যারালাল ডাটাবেজ ইমপ্রুভ প্রসেসিং এন্ড ইনপুট আউটপুট স্পিড বাই ইউজিং মাল্টিপল সিপিইউ এন্ড ডিস্ক। আচ্ছা দেখো, এটা বুঝাচ্ছে যে তোমাদের একটা সিপিইউ আমাদের যখন কাজ হয়, সিপিইউ এর ভিতরে কি থাকে, তোমার কি কন্ট্রোল ইউনিট থাকে, মাইক্রো প্রসেসর থাকে, এই ধরনের আরো কি কি যেন থাকে না সিপিইউ এর মধ্যে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে। তো পুরো প্রসেসটা তো এটা তো নরমালি একটা জেনারেল, আমাদের ধরে এখানে ধর একটা সিপিইউ আছে, এখন কাজটা তো মেইনলি সিপিইউ করে আমাদের। এই সিপিইউটাই যদি এমন হতো যে আমার কাজটাকে কিছু অংশ একটা সিপিইউ করতেছে, আবার আরেকটা অংশ দিয়ে দিচ্ছে হচ্ছে আরেকটা সিপিইউ এ হচ্ছে, মানে ধরো কোনো একটা ট্রানজেকশনের বা কোনো একটা অপারেশনের আমরা যখন করতেছি অনেকগুলো স্টেটমেন্ট আছে, অনেকগুলো এসকিউএল আছে, তো একটাকে যখন কোনো একটা ডাটা একটা আনতেছে তখন আরেকটা তার প্রসেসিং করে ফেলতেছে ওই স্টেজে। এটা অনেকটা পাইপলাইনিং এর মতো আর কি একটা কনসেপ্ট আছে, মানে তুমি বসে নাই যে একটা শেষ হলেই আরেকটা করবা। তো তুমি এখানে যখন মাল্টিপল সিপিইউ ইউজ করতেছো, তুমি কাজটা কি কি করতেছো, যে একটা সিপিইউ দিচ্ছ, একটা যখন একটা কি হচ্ছে যে তোমার কোন একটা প্রসেসিং হয়ে যাচ্ছে, ঠিক ওই সময় হয়তো আরেকটা কি করতেছে, বসে না থেকে আরেকটা অপারেশনের জন্য তুমি কি করতেছো, তার জন্য যা যা দরকার নিয়ে আসতেছো বা ইনপুট নিচ্ছ, নেওয়ার যে কাজটা হয় মানে ফেচিং বলে অনেক কিছু আছে। তো তোমরা কি ক্লিয়ার, মানে মোটামুটি বুঝতেছো যে প্যারালাল জিনিসটা কি বোঝাচ্ছে এখানে? আমি অনেকক্ষণ ধরে বলতেছি, তোমরা শুনতেছো? হ্যালো?
ক্লাসে আছে সবাই? জি স্যার। আচ্ছা, এই লাস্টের কথাগুলো শুনছো, মানে কিছু বুঝছো? আচ্ছা থাক, না বুঝলে সমস্যা। আচ্ছা দেখো, ডাটা ফ্রেগমেন্টেশন একটু আগে বলছিলাম যে ছোট ছোট অংশে ভাগ করবে। তারপরে হচ্ছে তোমার রেপ্লিকেশন, মানে তোমার ডাটার পুরা যে ডাটাবেস আছে এটার কিছু অংশ কি করবা, ওই যে ফ্রেগমেন্ট করছো যে ওইটাকে আবার কপি করে অন্য অন্য জায়গায়ও রেখে দিবা, এটা। আর তারপরে কি ছিল, কিছু ছিল, ডিস্ট্রিবিউশন অফ ট্রানজাকশন। পুরা এখন হইতে পারে যে তোমার ট্রানজাকশন করার জন্য যে যে কুইরি গুলো লাগতেছে সেইগুলাও আবার ডিস্ট্রিবিউট করে রাখা যাইতে পারে, টোটাল একটা ট্রানজাকশন যখন অনেক বড় হবে। তো এই হচ্ছে আমাদের এই স্লাইড শেষ। তো এই বাংলা স্লাইড লাস্টের জন্য রেখে দিছিলাম। তো থ্যাংক ইউ যে এই স্লাইড আমরা শেষ করতে পারছি। তো কারো কোনো প্রশ্ন আছে? স্যার এটার মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে এই স্লাইড থেকে? এই স্লাইড থেকে তো আসলে খুবই কম আসা উচিত, তাই না? মানে তোমার এটা আর সিকিউরিটি, সরি হ্যাঁ, বাংলা টাইপ জিনিসপাতি যেগুলো লাস্ট পড়াচ্ছি এগুলো থেকে মিলাই আসবে, 5-10 কিছু একটা তো আসবে। তো অবশ্যই কিছু না কিছু একটু হয়তো কম থাকবে বা থাকবে তো, তাই না? যেহেতু এটা তো অত কিন্তু কঠিন না, তোমাদের এত কিছু পড়ছো, এই স্লাইড গুলা একটু হইলেও দেখে যাবা। কারণ তো কি হইতে পারে, বিপদের দিনে এগুলাই তোমাদের জন্য কি হইতে পারে, সহায়ক হতে পারে। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। যে ওইটা পারতেছি না বা কোনো কারণে মাথায় আসতেছে না, তখন এটা হইলে হয়তো তুমি মাসটা চলতে পারবে না। তা একদমই ছেড়ে দেওয়া যাবে না। অবশ্যই প্রথমে সলিড যেগুলা মানে জয়েন, রিলেশন অলজেব্রা, তারপরে কোড টাইপেরই বেশি থাকবে, বোঝাই যাচ্ছে। পুরাটা পড়ে আমরা তো একটা আন্দাজ করতে পারলাম, তাই না? ওইগুলো আমরা মেইনলি ফোকাসে রেখেছিলাম। আর এগুলো যেরকম পড়ে একটু রিডিং পড়ে টড়ে যাও, আসলে কিছু লিখে দিই পড়ো আর কি, একদম বাদ দিয়ে যেও না, এগুলো পড়ো। এমন না যে কিছু আসবে না, এগুলো কনসেপ্ট তো আর এমন না যে কম ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউটেড সিস্টেম সম্পর্কে জানা তো অবশ্যই উচিত, ঠিক আছে? ওকে। আর আরেকটা ছিল, আমরা এখানে আমাদের কতক্ষণ সময় আছে এই মিটিংটার, কতক্ষণ গেল? আচ্ছা বলি একটু, হ্যাঁ? গতদিন আমরা এটা পড়েছিলাম না, সিকিউরিটির স্লাইডটা, মনে আছে সবার? এই পর্যন্ত পড়েছিলাম আমরা। জি স্যার। আরেকটা টপিক বাকি ছিল। হ্যাঁ জি স্যার, শেষের দিকে। হ্যাঁ এটাই তো, এই যে ডিসক্রিপশনারি অ্যাক্সেস কন্ট্রোল, এগুলো এখানে শেষ করেছিলাম। তো পরে বলছিলাম যে লাস্টে একটু টপিক বাকি আছে, যে এখানে সিকিউরিটি নিয়ে আরেকটু কিছু কথাবার্তা বলছে। এইখানে যেটা বলছে যে তোমার ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে গিয়ে, আবার বলতেছি, এসকিউএল ইনজেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। এটা ইম্পর্টেন্ট। এন্ড এখানে দেখো অত কিছু দেয় নাই, কিন্তু পরীক্ষায় কিভাবে আসে, হ্যাঁ, যে যেহেতু এখানে দেওয়া আছে, আসলে তো অনেক কিছু চলে আসতে পারে, তাই না? তো এটা সম্পর্কে একটা আইডিয়া রাখা উচিত। এই অ্যাটাকটা হচ্ছে, আমি আজকের ক্লাসে কি এনাফ টাইম পাবো কিনা জানি না, কতক্ষণ আমি শুরু করলাম। আচ্ছা বলতে থাকি, যদি শেষ হইতো শেষ হইতো। আচ্ছা দেখো, এসকিউএল ইনজেকশন অ্যাটাকে কি হয়, যে তোমার অ্যাটাকাররা তো সবসময় চেষ্টা করে কি বাইরে থেকে কি করার, যে এখানে তোমার কোন একটা কুইরিকে সে চেঞ্জ করতে চায়। তো ওরা যারা অ্যাটাকার, তারা একটা ডাটাবেস বা এগুলাকে অনেক দিন ধরে অবজার্ভ করে সে দেখে যে এখানে কি কমন টাইপের এসকিউএল হইতে পারে। হ্যাঁ, তো সে কি করে, যেখানে বিভিন্ন জায়গায় তুমি লগ ইন বা এই টাইপের যে সমস্ত জায়গায় কি হয়, একটা ফর্ম থাকে ব্যাকগ্রাউন্ডে, লগ ইন হইতে হবে এমন না, প্রত্যেকটা জায়গায় আমরা একটা ফিল্ডে গিয়ে কিছু লিখি না, অনেক সময় একটা বক্স থাকে আমাদের প্রতিটা অ্যাপ্লিকেশনে তো এরকম হয় না, যেরকম তুমি যখন লগ ইন করো তখন তোমার আইডি দাও, পাসওয়ার্ড দাও, এরকম হয় না? ওখানে একটা ফিল্ড, তুমি যদি ইয়ের কন্টেক্সটে দেখো, যে ইন্টারফেসে কোনো একটা বক্স থাকে, সেখানে গিয়ে তুমি কিছু একটা লিখো, হ্যাঁ, তারপর সে চেক করে দেখে ব্যাকগ্রাউন্ডে যে হ্যাঁ এটা কি আমাদের যেটা থাকার কথা, এই আইডির এগেইনস্ট এটাই আছে কিনা, তাই না? ওকে। তো এরকম আরো অন্যান্য কেসেও হয়, যে তুমি আপডেট করার সময়ও গিয়েও হয়, কোন একটা সার্চ মেথডে যখন যাও, যে এরকম প্যাটার্নে যখনই লিখে ফেলো তখনই সে দেয় হ্যাঁ এ আছে কিনা, এই নামে আছে কিনা।
হ্যাঁ, তো এইখানে এই এসকিউএল ইনজেকশন অ্যাটাকটার উদ্দেশ্য থাকে যে এমন কিছু ওই ফিল্ডের জন্যই, মানে এমন একটা কোডিকে সে এইভাবে চেঞ্জ করে দিবে গিয়ে, যে সে আসলে জানে না কি, কিন্তু সে এমন ভাবে চেঞ্জটা করছে যেন সব সময় ওটা কি হয়, সত্যি হয়। মানে সে তোমার পাসওয়ার্ড জানে না, কিন্তু ওই জায়গায় আহ, যেখানে তুমি চেক করতেছো ভিতরে হোয়ার দিয়ে, যে ধরো যে এখানে দেখাচ্ছে না যে সিলেক্ট, কোথায় যেন, এই যে এখানেই দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে এসকিউএল ইনজেকশন, এটা একটু জি লেখা স্যার, আছে এখানে, মানে স্যার ফর্মের সিলেক্ট মাধ্যমে স্টার, এসকিউএল সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স হোয়ার ইউজার আইডি হচ্ছে বব আর পাসওয়ার্ড হচ্ছে এই যে এরকম পাসওয়ার্ড একটা স্ট্রিং, তাই না? বা এখানে একটা কিছু লেখা থাকে, আমরা অনেক সময় এখানে এনে কি বসাই, কখনো কখনো কোনো একটা কিসে রাখি, একটা ওই যে ডলার দিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে লিখে সেটাই এখানে বসাই, চেক করি না? তো ব্যাকগ্রাউন্ডে এরকম ওয়ান এই ধরনের, দেখো এখানে সেই স্ট্রিংটাকে একটা কিছু লিখছে, ধরো আমরা জানি না এটা কি লিখছে, এখন আমরা দেখবো যে এটা আসলে হচ্ছে অ্যাটাকার, সে ইচ্ছা করে ভিতরে এমন একটা কিছু এখানে লিখে দিচ্ছে যে সে জানে না, কিন্তু এখানে যেন ট্রু হয়। আলটিমেটলি আমরা যখন একটা কন্ডিশন চেক করি, এটাই তো দেখতে চাই যে এখানে ট্রু যদি হয়ে যায়, ধরো একটা লুপই যদি হয়, অনেক সময় হয় না হোয়াইল ওয়ান লিখলে চলতে থাকে, এখন এই জায়গায় ট্রু একটা কিছু লিখে দিলেই তো হলো, ওই লুপ চলতে থাকবে না। তুমি লুপ কেমন কত থেকে কত চালাচ্ছ সেটা ম্যাটার করে না, মানে কথাটা বুঝতে পারছো আমি যেটা মাত্র বললাম? আর কি বলবো, বন্ধ করো। এখানে আমরা যখন সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স দিচ্ছি হয় আর ইউজার আইডি, এখানে দেখো সে কি করে জানো, যে ইউজার আইডির জায়গায় সে রিপ্লেস করে দিচ্ছে এমন একটা স্ট্রিং দিয়ে, মানে ওই স্ট্রিংটা এমন হচ্ছে ধর একটা কন্ডিশন যেটা সব সময় ট্রু একটা কন্ডিশন। ওয়েট, আমি স্যার একটু বুঝাই। ক্লিয়ার না। হ্যালো, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার দেখতে জি স্যার, পাচ্ছি। জি হ্যাঁ স্যার এখানে দেখতে আমি পাচ্ছি এখন। এখান থেকে একটু দেখাই, দেখো এসকিউএল ইনজেকশনটা তো খুব ইম্পর্টেন্ট, তো এটা একটু তোমরা এখানে যেখানে পারো একটু দেখে দেখে কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিও। হ্যাঁ, এখন দেখো তোমার এই জায়গাটায় দেখো, যে এখানে কি বোঝাচ্ছে, আগে অনেক কিছুই লেখা আছে যে এখানে বলছে যে আসলে এসকিউএল ইনজেকশনটা কি, এই যে কোড ইনজেকশন টেকনিক দ্যাট মাইট ডিস্ট্রয় ইউর ডাটাবেজ, এটা হ্যাক করার জন্য ইউজ করা হয়। এসকিউএল স্টেটমেন্ট গুলাকে হ্যাকাররা কি করে দেয়, এমন ভাবে চেঞ্জ করে দেয় যেন ওটা ডাটা কোনো না কোনো ভাবে রিট্রিভ করে নিয়ে আসতে পারে। এখন এটারই এক্সাম্পল নিচে দিচ্ছে, দেখো যে তুমি টেক্সট ইউজার আইডি দিয়ে গেট রিকোয়েস্টিং এটার ভিতরে দিলে তো কি হয়, যে রিট্রিভ করে নিয়ে আসে ইউজার আইডি, তাই না? এরকম ধরো তুমি আনছো যে টেক্সট ইউজার আইডি, তারপরে কোথায় যেন সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স বা ইউজার আইডি ইকুয়াল এখানে যা সেটা, এরকম কিছু একটা হচ্ছে। হ্যাঁ, টেক্সট মানে এসকিউএল যেটা এখানে আমরা অনেক সময় রেখে তারপরে কাজ বাজ করি, এই ধরনের তো আমাদের ভিতরে অনেক সময় কি পিএইচপির ভিতরে বা কোনো একটা পোর্শনে এইভাবে তো থাকে অনেক সময়, তাই না? তো এখন দেখো এটাকে সে কি করতেছে, যে একটা এক্সাম্পল দেখো, যে সে হচ্ছে ইউজার আইডিটা জানে না, কিন্তু এখানে এমন একটা কিছু লিখবে যে এটা আসলে যে কোনো ইউজার আইডির জন্য সত্যি হবে। এখন এই যে এখানে নিচে দেখো কি করছে, যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স ফায়ার ইউজার আইডি ইকুয়াল 105 অর 1 ইকুয়াল 1। এখন এই এই জিনিসটা এখন তোমাদের বুঝে ফেলার কথা, যে ইউজার আইডি 105 হোক বা না হোক, ওর দিয়ে যে সে 1 ইকুয়াল 1 লিখছে, এইটুক তো ট্রু, তাই না? হ্যালো, জি স্যার। তোমরা বুঝতেছো? মানে এটা 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 এই যে এখানে যে ওয়ান ইকুয়াল ওয়ান, এই স্টেটমেন্টটা ধরো এখানে তো সে এটা তো আন্দাজি দিচ্ছে, এটা তো মিলে নাই, কিন্তু এই যে 1 ইকুয়াল 1 এটাও তো সে চেক করবে, এখন এটা ঠিক হয়ে গেলে তো হইলই, স্টার ফ্রম ইউজার্স থেকে নিয়ে আসবে, তাই না? তুমি যদি অ্যাটাকার হিসেবে সামহাও খালি জানো যে টেবিলের নামটা কি আছে ভিতরে, তাইলে তুমি কোনোভাবে এই স্টেটমেন্ট লিখে ফেললে সবকিছু রিট্রিভ করতে পারবে না, জি স্যার, কন্ডিশন ম্যাচ করবে। করে ফেলতে পারলে।
হ্যাঁ, ওখানে ধরো অনেক কিছু দিয়ে দিয়ে ইউজার আইডি অনেক কাহিনী করা আছে, এত ইউজার আইডি বিলিয়নস, তুমি জানো না সেখানে কি, কিন্তু এত কিছু সব ব্রিচ হয়ে যাবে যদি তুমি যে এরকম একটা কিছু লিখে ফেললো যে অর 1 = 1। তো তুমি তো তার স্টেটমেন্টটাই চেঞ্জ করে দিচ্ছ, যে ইউজার আইডি ওইটাই খালি হইতে হবে এমন না, যদি 1 = 1 হয় তো 1 = 1, এইটা তো একটা ট্রু স্টেটমেন্ট বা ট্রু একটা কন্ডিশন, এটা তো সবসময় সত্যি হবে। এখন এখানে মনে হয় বুঝতে পারছো তোমরা, যে তাহলে কিন্তু সবসময় কি হবে, ইউজার্স থেকে সে সবকিছু তো এটা বুঝতে পারছি। জি স্যার। পরে আরো দেখাইছে যে সবকিছু না দেখে যদি কিছু কিছু অংশ দেখতে চাও তখন ওই যে এইভাবে লিখছে। তারপরে আবার এখানে এখানে অনেক কিছু চেঞ্জ করা যায়, দেখো এখানে আরো লিখছে যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স where নেম ইকুয়াল, তুমি যে রিট্রিভ করা নেম এটা, এটার ভিতরে এন্ড পাসওয়ার্ড হচ্ছে এটা। ও আচ্ছা, যে অর দিয়ে মানে ওই যে কাহিনী করছে যে মানে এটা অথবা এটা, এই ধরনের কাহিনী করে এটা অনেক কিছু করা যায় আর কি। এখন এখানে হচ্ছে কি কি এটা আমি ওইভাবে তোমাদের জন্য সাজাইনি, বুঝছো? তোমরা যদি চাও তাহলে এটা নিয়ে আমি আলাদা একটা স্পেশাল ক্লাস নিব না আজকে। বেসিক্যালি আমি আমাদের ফোকাস ছিল আর কি, আমি এটা একটু দেখাই রাখলাম যে আমাদের এই জায়গা থেকে এটা ইম্পর্টেন্ট ছিল, এই যে এসকিউএল ইনজেকশন পার্টটা তোমরা এখানে দেখো আর কি। তুমি এই পার্টটা একটু দেখে রাখো, এসকিউএল ইনজেকশন পার্টটা এটা আমাদের বাকি ছিল ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে। আর আমি পারলে পরে আরেকবার এটা নিয়ে একদম মানে সুন্দর করে আরেকটা পড়াবো না, ঠিক আছে? আমাদের মনে হয় না এক্সটেন্ড করতে আমি চাচ্ছি না মিটিংটা। তোমাদের যদি আর কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো, আমাদের মোটামুটি আর কি পড়া শেষ। আচ্ছা, এই চ্যাপ্টার পরে দেখো যে এই যেটা বাকি ছিল সিকিউরিটিতে, পরে যে সব কাহিনী লিখা ডাটাবেজ অডিটিং মনিটরিং এগুলো পড়লে মানে বুঝবা, আলাদা করে খুব আমি বোঝানোর কিছু নাই। মানে চেক করতেছে প্রতিমত ডাটাবেসটাকে কি করতে হবে সিকিউরিটির জন্য, যে কেমন অ্যাক্সেস হচ্ছে না হচ্ছে, লগের তো সব দেখা যায় তাই না, যে কোন কোন ইউজার ঢুকতেছে না ঢুকতেছে, এইগুলা কোন একটা অ্যাডমিন বা কেউ থাকবে যেগুলো সবসময় চেক করবে যে কোনো অ্যানোমালি দেখা যাচ্ছে কিনা আমাদের। হ্যাঁ, এগুলোর জন্য সে ইভেন এআইও ইউজ করতে পারে, যে এআই একটা ট্র্যাকারই রাখবে যে আমাদের ডাটাবেজে কোনো অ্যানোমালি দেখা যাচ্ছে কিনা। ধরো সে একটা ব্যাকগ্রাউন্ডে গ্রাফ বানায় বা কোনো ডাটা অ্যানালাইসিস করতেছে, যে সে বুঝতে পারে যে আসলে ডাটায় যখন কোনো অ্যাটাকার বারবার চাচ্ছে মানে কিছু একটা করতেছে তখন যেন বুঝতে পারে। তো অনেক সময় দেখি না যে আমাদের প্রথমেই কি চেক করে নেয় যে রোবট কিনা সেটা দেখে নেয়, মানে কোন একটা জায়গায় যে বটও তো হইতে পারে, বট হয়ে তুমি এমন একটা কিছু চালাচ্ছ অনেক বেশিবার প্রশ্ন করে কোনো কিছু রিট্রিভ করে ফেলতে চাচ্ছ, পরে আমাদের কি করে ডিটেক্ট করে দেয় না হিউম্যান কিনা সেটা দেখে নেয়, অনেক কিছু সিলেক্ট করে দাও তারপরে হয়। তো এই ধরনের অনেক কিছু আছে, এগুলো একটু পড়বা। এখানে যা ছিল লাস্টে আর এমার্জিং ডাটাবেস সিকিউরিটি, আর যাই হোক আমি আর এগুলো নিয়ে এক্সটেন্ড করতে চাচ্ছি না। তো তোমাদের আর কিছু বলার আছে? স্যার ফাইনাল রিলেটেড যতগুলো স্লাইড আছে ওগুলো যদি স্যার স্লাইড সবগুলো দেওয়া আছে, কিছু কিছু হয়তো বা 2-4টা বাকি থাকতে পারে, যেমন এই স্লাইডটা পাই নাই, এটা বলতেছিলাম যে সবগুলো স্লাইড যদি একসাথে দিয়ে দেওয়া যেত। ও আচ্ছা, হ্যাঁ এগুলো তো লাস্টের দিকে নেওয়া হয়েছে, এগুলো কোনো কুইজও নেওয়া হয় নাই, তো আমি প্রোভাইড করা হয় না, আমি প্রোভাইড করে দিবার সিকিউরিটি আর হচ্ছে একটা জিপ ফাইল করে দিলেই হবে। হ্যাঁ, আমি সবগুলাই মানে পুরো ফাইনালের যে সিলেবাসটা ওইটাই একটা জিপ ফাইল করে যা যা ফাইলগুলো আছে এগুলো দিয়ে দিব আমাদের। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা সামনে হচ্ছে গিয়ে এটা দাও ভালো করে, ফাইনালের জন্য প্রিপারেশনটা নাও ভালো করে দাও। আর ইভেন আমি আবারও বলতেছি যে পরীক্ষার আগে যদি কোনো প্রবলেম ফেস ইস্যু মানে প্রবলেম ফেস করো তাহলে জানাও যে স্যার এটা সমস্যা, যে আমাদের এটা নিয়ে একটু লেখালে ভালো হয়। তো আমাদের তো ক্লাসটা শেষই সব। হ্যাঁ, আমি সামনে কয়েকদিন ব্যস্ত থাকবো, বাট তারপরেও তোমাদের এটার জন্য তো আসলে যদি টাইম লাগে তাহলে দিতে হবে আর কি। এনিওয়ে, তো আমি দোয়া করি তোমরা ভালো করো, তোমরা আমার জন্য দোয়া করো, ঠিক আছে? তো আমাদের ফাইনালি ক্লাসটা মনে হয় আমার অফিসিয়ালি মানে আমি আর এই কোনো টপিক নিয়ে পড়াচ্ছি এরকম না। তোমাদের যদি মনে হয় তাইলে হয়তো এক্সট্রা ছোটখাটো করে অল্প সময়ের জন্য কিছু নিতে পারি, বাট আর ক্লাস হচ্ছে না আর কি। হ্যাঁ, সো ধন্যবাদ সবাইকে পুরো সেমিস্টার কোঅপারেট করার জন্য। ক্লাস এই পর্যন্তই। তোমাদের কিছু বলার থাকলে বলো, না হলে ক্লাস আর কি এন্ড করবো। না স্যার, কিছু বলার নেই। ওকে, থ্যাংক ইউ সবাইকে। স্যার আপনাকেও থ্যাঙ্কস অনেক।
আপনি আমাদের উপর অনেক বিরক্ত ছিলেন পুরো